হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা পার্ট 11 নিয়ে এসেছি। কোষে দেখি 2 থেকে পেজ নাম্বার 47। দেখো আমরা এখান থেকে অলরেডি 17 নাম্বার পর্যন্ত করে নিয়েছি। আজকে 18 দাগেরটা করব, যেটাকে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট বলছে। দেখো 18 দাগেরটা কি বলেছে, কোনো ব্যাংক বার্ষিক মানে বছরে, বার্ষিকতার অর্থ কি বছরে 5% হারে সরল সুদ দিচ্ছে। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে আবার 3,000 টাকা কী করে তুলে নিলেন। 15,000 টাকা জমা করলেন, কিন্তু 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি কী করেন, 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরে শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবে, মানে সুদ যোগ আসল কত টাকা পাচ্ছে। ওকে, তাহলে প্রথমে তিনি এত টাকা রাখেন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা তৃতীয় ক্ষেত্র হবে। প্রথম ক্ষেত্রে 15,000 টাকা রাখেন, কিন্তু এত টাকা তুলে নেন। আবার তৃতীয় ক্ষেত্রে আবার তিনি কী করেন, এত টাকা জমা দিলেন। এবার সুদ আসলটা আমরা বের করব। যেখানে সময়টা কী দিয়ে গেছে, সময়টা 3 মাস, এটা 3 মাস আছে, এটাও 3 মাস আছে, আর বার্ষিক সুদের হার 5% করে। তাহলে আমরা লিখব যে প্রথমে বার্ষিক সুদের হার, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত, 5%। ওকে, আচ্ছা। আর এখানে প্রথম ক্ষেত্রে আসলে সময়টা আমরা আগে করে নিই। সময়টা কত, 3 মাস। তাহলে সময়, যেটাকে টি দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 3 মাস। 3 মাসকে আমরা যেহেতু বছরে নিয়ে আসব, ওকে, তাহলে আমরা কি করব, 3 দেব, মাস 12 মাসে 1 বছর, তাহলে নিচে 12 যখন বসাবো তখন এটা মাস থাকলো না, সেটা একক হয়ে গেলো, বছর হয়ে গেল। ওকে, তাহলে টি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 3 অক্ষ 3, 3 4 12, তাহলে 1/4 বছর। ওকে, সময়টা আমরা পাচ্ছি 1/4, 3 দিয়ে কাটাকাটি 3 4 12, তাহলে সময় টি ইকুয়াল টু আমরা পেলাম 1/4। আচ্ছা, এবার আমরা কি করব, যে আসল মানে হচ্ছে প্রিন্সিপালটা, সেটা কত টাকা প্রথমে দিয়েছিল, 15,000 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখি, যে প্রথম ক্ষেত্রে, ওকে, যে প্রথম ক্ষেত্রে সুদের ফর্মুলা কি, আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, তাহলে পি কত, প্রথম ক্ষেত্রে 15,000 টাকা, সুদের হার কত, 5%, আর সময়টা আমার কত, 1/4 বছর, কারণ আমরা এটা কেটে নিয়েছি, নিচে 100। এবার দেখো এখান থেকে দুটো শূন্য আমরা কেটে দিই, তাহলে আমরা কত পাচ্ছি, উপরে থাকছে আমার 15, একটা শূন্য, 5, এই 4টা কোথায় চলে আসবে, নিচে। ওকে, এই 4টা নিচে আসছে। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটাকে কাটি 2, এটাকে কাটলে 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাহলে আমরা কত পাচ্ছি, নিচে 2, 5 5 25, 5 হাতে থাকছে 2, 5 7 35 36 37, মানে 375/2। ওকে, এটাকে আমরা তাহলে সুতরাং সুদ মানে আই ইকুয়াল টু, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে নিই, তাহলে কত পাবো, দেখো 2 দিয়ে যদি ভাগ করি 375-কে, তাহলে 2 অক্ষে 2 পাচ্ছি, 3 থেকে 2 বিয়োগ করলে 1, এখানে 7 নামবে, 8 দুগুণে 16, 1 নামলো 15, আবার 7 দুগুণে 14, 1 নামলো 10 ভেঙে নিলাম 0, মানে 5 দুগুণে 10, তাহলে 187.5 টাকা। এটা প্রথম ক্ষেত্রে সুদ। ওকে, এটা আমার প্রয়োজন হবে। সেমভাবে এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা বের করব। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি করেন তিনি, যে 3 মাস পরে আবার এত টাকা তুলে নিলেন। ওকে, তাহলে এত টাকা তুলে নিলেন তিনি, আসল থেকে আমরা কি করব, 15,000 থেকে আমরা 3,000টা বিয়োগ করে দেব। তাহলে আমরা লিখব যদি আবার
আবার আবার দ্বিতীয় ক্ষেত্রে ওকে যে আসল মানে প্রিন্সিপালটা চেঞ্জ হবে, কেন কি উনি তুলে নেন কত থেকে 15,000 থেকে 3,000 টাকা কী করেন তুলে নেন, তাহলে সেটা বিয়োগ করতে হবে, তুলে নেওয়া মানে কি মাইনাস করবো, তাহলে কত হবে 12,000 টাকা। ওকে, শুধু প্রিন্সিপালটা চেঞ্জ হবে, বাকি তো সবটাই সেম আছে। তাহলে আমরা লিখব যে সুদ আই ইকুয়াল টু PRT/100। দেখো এখানে 100ই থাকবে, পির ভ্যালুটা শুধু চেঞ্জ হচ্ছে, সেটা কত 12,000। আর সুদের হার তো সেমই আছে, সেটা কত 5%। আর সময়টাও সেমই আছে, সেটা কত সময়টা এখানে হচ্ছে 1/4। ওকে, কেন 3/12কে আমি 1/4 লিখে নিয়েছি, কেটে কুটে 0 0 কাটবো। দেখো নিচে তো 4 আসবে, বা এখানে 4 দিয়ে কাটতে পারো, 3 4 কত 12। ওকে, আচ্ছা 3 4 12, তাহলে এখানে কিছু থাকছে না, মানে 1 ধরে নাও। আর এখানে থাকছে কত 30 × 5। ওকে, এটা 1, এটা কিছু নয়, 3 5 15, তাহলে এটা কত পেলাম 150 টাকা। ওকে, 150 টাকা, বুঝতে পেরেছ? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদটা কত আসলো, সুদ একটু ভালো করে লিখিয়ে যদি, তাহলে 150 টাকা, এটা আমার প্রয়োজন হবে। ওকে, আবার তৃতীয় ক্ষেত্রে ওকে, তৃতীয় ক্ষেত্রে কি করলো দেখো, তৃতীয় ক্ষেত্রে বলেছে যে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি কি করলেন, একবার পড়ে নিই, যে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে তিনি এত টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে ঘটনাটা, যে আবার তিনি কী করলেন এত টাকা জমা দিলেন। তাহলে এখানে প্রিন্সিপালটা চেঞ্জ হবে, তাহলে আমরা লিখব যে আসল প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে, কেন কি তিনি জমা করেছিলেন। ওকে, তাহলে কত টাকা জমা করেছিলেন 8,000 টাকা। তাহলে প্রিন্সিপালটা কত ছিল আমার, দেখো 3 মাস পরে যেটা প্রিন্সিপাল হলো সেটা আমাকে নিতে হবে। 3 মাস পরে প্রিন্সিপাল কত 12,000 টাকা, তাহলে 12,000 টাকা হলো, আবার তিনি কি করলো 8,000 টাকা ব্যাংকে জমা দিল। ওকে, তাহলে কত টাকা থাকলো, এটা যদি যোগ করি তাহলে 12 আর 8 হচ্ছে 20,000 টাকা। ওকে, আরেকবার বলে দিচ্ছি, যে 3 মাস পরে তিনি যে টাকাটা তুলে নিল, তুলে নেওয়ার পরে কত থাকলো, আমরা 3 মাস পরে, এটা প্রিন্সিপাল, দেখো এটা প্রিন্সিপাল থাকলো আমার, এটা প্রিন্সিপাল। ওকে, আবার এই টাকার কি করলো, যে আবার 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে প্রথমে তুলে নেওয়ার পরে যে 12,000 টাকা থাকলো, আবার 8,000 টাকা দিল, দেওয়ার পরে কি দিলেই মানে হচ্ছে দেওয়া মানে কি যোগ, আর তুলে নেওয়া মানে হচ্ছে বিয়োগ। তাহলে এই 12,000 প্লাস 8,000 যোগ করবো, তাহলে কত পাবো আমি 20,000 টাকা। তাহলে একই রকমভাবে সুদ, শুধু প্রিন্সিপাল চেঞ্জ হয়েছে, বাকি সেম আছে। পিটা হচ্ছে এবার 20,000 টাকা, আর সুদের হার 5%, সময় তো 1/4ই আছে আমার, নিচে 100, 0 0 কেটে দিই, 4 দিয়ে আমরা কাটতে পারি, 4 5 20, তাহলে থাকছে আমার 50 × 5, তার মানে কত 5 5 25, মানে 250 টাকা। ওকে, একটু দেখে নিই, 5 দিয়ে 4 দিয়ে কাটলে 4 5 20, এখানে 0, তাহলে আমার কত থাকছে 5 5 25। আচ্ছা, এখানে একটু দেখো, আরেকটু অঙ্কটা এখানে পড়তে হবে, যে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন আবার, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, তাহলে দেখো এখানে 3 মাস আর এখানে 3 মাস, টোটাল কত মাস খাটিয়েছিল পরের টাকাটা 6 মাস। ওকে, তাহলে এখানে আমাকে সময়টা একটু ঠিক করে নিতে হবে। ওকে, যে 3 মাস প্লাস পরে আবার কি 3 মাস, তাহলে টোটাল কত হলো 6 মাস, শুধু সময়টা চেঞ্জ হচ্ছে। ওকে, 6 মাস মানে কত, উপরে 6 নিচে 12, এটা বছর হয়ে যাবে। ওকে, মাসকে আমি কনভার্ট করে নিলাম, তাহলে 6 দিয়ে কাটলে 6 × 6, 6 2 12, তাহলে কত হচ্ছে 1/2 বছর। এটা হচ্ছে আমার টি, এটা কার ক্ষেত্রে তৃতীয় কন্ডিশন। ওকে, 3 মাস প্লাস 3 মাস পরে টাকাটা, তাহলে 6 মাস, 6 মাসে হচ্ছে 1/2 বছর,
তাহলে এটা হচ্ছে 1/2। ওকে, তাহলে 1/2 করলে 2 দিয়ে কাটলে এটা কত, 10 দুগুণে 20 পাবো। তাহলে 100কে 5 দিয়ে গুণ করলে সেটা হয়ে যাচ্ছে আমার 500। ওকে, এখানে 100, তাহলে কত, 500 টাকা। বুঝতে পেরেছ? আরেকবার বলে দিচ্ছি যে দেখো এখানে 3 মাস পরে এত টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার পর আবার 3 মাস, তাহলে 3 মাস কত হলো, 6 মাস। 6 মাস টাকাটা খাটিয়েছিল, কত টাকা খাটিয়েছিল, সেটা হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা 6 মাস খাটিয়েছিল, তাহলে 6 মাস মানে কি, 6 নিচে 12 মানে 1/2 বছর। তাহলে এবার কি করব, বলেছে যে বছরের শেষে মানে টোটালটা কমপ্লিট হওয়ার পর দীপবউ সুদে আসলে কত টাকা পেলেন। তাহলে আমরা লিখব যে মোট সুদ, মানে যতগুলো পেয়েছি তাহলে টোটালটাকে আমরা যোগ করব। তাহলে সুতরাং লিখব মোট সুদগুলো যোগ করব, যে মোট সুদ। ওকে, মোট সুদ সমান সমান সবগুলো সুদ যদি যোগ করি তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কত পেলাম, 187.5 টাকা, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত পেলাম, 150 টাকা, আর তৃতীয় ক্ষেত্রে কত পেলাম, সেটা হচ্ছে 500 টাকা। সবগুলো আমরা যোগ করব। তাহলে সবগুলো যোগ করলে কত পাবো, দেখো যে 500 আবার 150 যোগ করলে 650, এর সাথে 187.50 যোগ করতে হবে, শুধু 50 লিখতে হবে। এটা 5, এটা 7, 8 5 13 3, 6 7 8, তাহলে কত, 837 টাকা। ওকে, 837 টাকা, এখানে 50 পয়সা দিতে পারি যেহেতু টাকা। ওকে, তাহলে 837.50 টাকা। ওকে, এটা পরবর্তী পয়সা। এবার কি করব, যে সুদ আসল কি বলেছে, যে সুদে আসলে কত টাকা পেলো, তাহলে সুদ যোগ আসল, এটা তো আমার সুদ, তাহলে আমরা লিখব সুদ আসল। সুদ আসল মানে কি, যে আই প্লাস পি। ওকে, তাহলে আই কত, আই হচ্ছে আমার 837.50 টাকা, প্লাস আর পি, পি হচ্ছে মেন প্রিন্সিপাল, যেটা যে 6 মাস খাটিয়েছিল, সেটা কত আমার 20,000 টাকা। ওকে, এই যে দেখো সেটা কত, মেন যেটা প্রিন্সিপাল, শেষ যেটা প্রিন্সিপাল আসছে সেটা কত, 20,000 টাকা। তাহলে এখানে আমি লিখব যে 20,000 যোগ করলে কত পাবো, যে ওকে 20,000, সেটাকে 837.50 এভাবে যোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে 50, এটা 7, এটা 3, এটা 8, 20,000 837.50, 20,837.50 টাকা। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং ওই বছরের শেষে ওকে দীপু বাবু কত টাকা পেলেন, 20,837.50 টাকা পেলেন। ওকে, এভাবে তোমরা তোমাদের মতো করে উত্তরটা লিখবে। কিন্তু যখন এটা করবে, সুদ আসল যখন করবে, মনে রাখবে লাস্ট টাকাটা নেবে। ওকে, লাস্ট যেটা প্রিন্সিপাল সেটা দেখতে পাচ্ছ 20,000 টাকা, তার সাথে কিন্তু আমাকে টোটাল সুদটা যোগ করতে হবে। ওকে, এটা একটু মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো, এর পরের অঙ্কটা ভালো মতো দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক আসার চান্স খুবই বেশি। ওকে, আমি ফাইনাল এক্সামের জন্য বলছি তোমাদের। দেখো কি বলছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক মানে বছরে 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তার মানে এটা আমরা বুঝতে পারছি, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে সুদের হার। ধার নেওয়ার 1 বছর পর, মানে 1 বছর পর, টোটাল 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে, মানে 1 মাসে প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। তাহলে কি করেন, ইনি এত টাকা ব্যাংক থেকে নেন, 2,40,000 টাকা নেওয়ার পর একটা বাড়ি তৈরি করেন, বাড়ি তৈরি করে সেই বাড়িটা কি করে, ভাড়া দেয়। এটাই বোঝা যাচ্ছে যে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর, মানে সময়টা বের করতে বলেছে, সময়টাকে টি। তিনি বাড়ি ভাড়ার
আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ, দেখো সুদ সহ মানে সুদ সহ বলতে কি বোঝায়, সুদ আসল শোধ করবেন তা হিসাব করে। ওকে, তাহলে প্রথমে দেখো আমি প্রথমে আমরা মেন যেটা আসল সেটা লিখবো, যে মেন প্রিন্সিপাল কত এখানে 24,000 টাকা, 2,40,000 টাকা। তাহলে আমরা লিখব যে আসল, ওকে, যে আসল যেটা মেন প্রিন্সিপাল আমাদের পি, সেটা হচ্ছে 2,40,000। ওকে, 4টা শূন্য, এত টাকা। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি লিখবো, যে সময়, যেহেতু সময়টা বের করতে হচ্ছে, তাহলে আমরা লিখবো যে ধরি সময়, ধরি সময়, সময়টা তো আমরা জানি না, এটাকে টি দ্বারা ইন্ডিকেট করব, বাট এক্স বছর ধরবো। ওকে, সময়টা এক্স বছর ধরে নিলাম। আর কি দেওয়া আছে, সুদের হার, তাহলে এখানে আমি লিখেছি সুদের হার, সুদের হার সেটা কত আছে, সেটা হচ্ছে 12, মানে যেখানে আমরা সুদের হারকে আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 12%। ওকে, আচ্ছা, এখানে আরেকটা লাইনে আমরা করব যে প্রতি মাসে তিনি 5,200 টাকা করে ভাড়া দেন। প্রতি মাসে, তাহলে বছরে কত টাকা দেন, তাহলে আমরা লিখব প্রতি মাসে, প্রতি মাসে মানে এক মাসে ভাড়া দেন এত টাকা। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এক মাসে ভাড়া দেয় 5,200 টাকায়। তাহলে এখানে লিখব যে এক মাসে ভাড়া দেয়, এক মাসে ভাড়া দেয় কত, 5,200 টাকা। ওকে, তাহলে এক মাসে যদি এত টাকা দেয়, তাহলে 12 মাসে কি হবে, কম হবে না বেশি হবে বলো, বেশি হবে। ওকে, তাহলে 5,200 সাথে আমার কি 12টা গুণ হবে এত টাকা। ওকে, এটাকে যদি আমরা গুণ করে নিই, তাহলে দুটো শূন্য তো থাকছে, 12 দিয়ে 52কে এখানে আলাদা করে গুণ করি, যে 52কে 12 দিয়ে গুণ করবো, তাহলে 2 দুগুণে 4, 5 আর 10 শূন্য, 2 অক্ষ 2, 5 অক্ষে 5, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, 5 আর 6, তাহলে কত 6 to 4, তাহলে সামনে লাগিয়ে দেবো 6 to 4 এত টাকা। এটা কিন্তু টোটাল 12 মাসের হিসাব। ওকে, এটা মনে রাখবে, এটা আমার প্রয়োজন পড়বে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, যে সুদটা বের করে নিই, যে আমরা জানি, আমরা জানি যে সুদ বা মোট সুদ লিখতে পারো, এখানে লিখতে পারো মোট সুদ, যেটাকে আই ধরি আমরা, মোট সুদ আই ইকুয়াল টু, আমরা ফর্মুলা কি জানি, পি আর টি বাই 100। ওকে, এটা হাইফেন, দেখো পির ভ্যালু কত, 2,40,000 টাকা, তাহলে এখানে আমরা বসাবো 2,40,000। ওকে, তারপরে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 12%। ওকে, সময়, সময়টা তো আমরা জানি না, সময়টাকে আমরা কি ধরলাম, এক্স ধরলাম। দেখো সময় আমরা জানি না, আর নিচে কত 100। ওকে, এবার দেখো এখান থেকে আমরা দুটো শূন্য কেটে দিই, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, আচ্ছা নিচে তো কিছু থাকলো না। ওকে, তাহলে আই কত পাচ্ছি, যে আই ইকুয়াল টু, মানে সুদ আমরা কত পাচ্ছি, যে দেখো 24 দিয়ে 12কে গুণ করে দিই। ওকে, তাহলে 24 দিয়ে যদি আমরা 12কে গুণ করি, 24 আর 12, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, তাহলে 8, 4 4 যোগ করলে 8, তাহলে 288, তাহলে এই দুটো গুণ করলে 288, এখানে দুটো শূন্য লাগিয়ে দেব, আর সঙ্গে কি আছে, এক্স, এত টাকা, এটা হচ্ছে সুদ। ওকে, দেখো আরেকবার অঙ্কটা পড়বো, যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে এত টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর, 1 বছর টাকাটা খাটিয়েছেন তিনি, বাড়িটি প্রতি মাসে এত টাকা ভাড়া দেন, এটা বছরে আমরা বের করে নিয়েছি। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ, তাহলে সুদ আসলটা আমাকে এখানে নিতে হবে। ওকে, তাহলে সুদ আছে, তাহলে আমরা সুদ আসল, সুদ আসল মানে কি, যে আই প্লাস কি করতে হবে, পি,
তাই দেখো সুদ আসল আই প্লাস পি, মানে আই কত, আই হচ্ছে আমার এই টাকাটা, ওকে, 2,08,800 টাকা বা 28,800 টাকা, 2 লক্ষ না, 28,800 টাকা। ওকে, এটা হচ্ছে আমার আই। আর পি কি, প্রিন্সিপাল তো আমার এটাই আছে, সেটা কত, 2,40,000। ওকে, তাহলে 2,40,000। ওকে, এটা আমার কি, সুদ আসলটা, যেহেতু যোগ করতে পারছি না তাহলে এই অবস্থায় থাকবে সুদ আসলটা। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি যে সুদ তার সাথে কি আসলে, এটা হাইফেন। ওকে, এবার আমরা কি করব, বছরের তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবে। তাহলে ধার নেওয়ার কত বছর পর, তাহলে 1 বছরের হিসাব আমরা করব, যেহেতু বছরে হিসাব করতে হবে। ওকে, তাহলে 1 বছরের হিসাব কত বছর পর, তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে, এই লাইনটা একটু ভাইটাল লাইন, শর্তানুসারে একটু ভালো মতো দেখবে। ওকে, শর্তানুসারে আমরা তো সুদ সহ যে সুদ আসল আছে সেই টাকাটা লিখব যে 28,800 এক্স প্লাস 2,40,000 সমান সমান 1 বছরের হিসাব করব। তাহলে এই যে টাকাটা আমরা প্রতি মাসে যে ভাড়া দিচ্ছে, 1 মাসে ভাড়া দিচ্ছে 5,000 কত, 200 টাকা। ওকে, তাহলে 12 মাসে কত দিচ্ছে, সেটা হচ্ছে 6,62,400 টাকা। তাহলে এটা নেব আমি 62,400। এবার যেহেতু এটা বছরে হিসাব করছি, দেখো বছরের হিসাব তো আমরা এখানে জানি না। ওকে, এখানে তো আমরা জানি না, তাহলে আমরা কি করব, এখানে দেখো টোটালটাকে আমি বছর কত ধরেছি, এক্স। ওকে, তাহলে টোটাল সময়টা থেকে আমি কি করব, 1 বিয়োগ করে দেবো। ওকে, টোটাল থেকে আমি 1 বিয়োগ করব, কেন কি বলেছে এখানে দেখো যে প্রত্যেক কোথায় গেল, যে 1 বছর পর, এই যে দেখো 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে এত টাকা ভাড়া দেন, তার ধার নেওয়ার কত বছর পরে, কত জায়গায় আমি এক্স বসাবো, আর 1 বছর হিসাব করছি, তাহলে এখান থেকে আমি কি করব, 1 বিয়োগ করে দেবো। ওকে, তাহলে টোটাল আমি বছরের হিসাবটা পাবো। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাচ্ছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2,88,00 এক্স প্লাস 24, এখানে দেখো এক্সের সাথে এটাকে গুণ করলে 62400, তার সাথে একবার এক্স মাইনাস 1-এর সাথে গুণ করলে 62400। ওকে, এই জায়গাটা শুধু মনে রাখবে, যেহেতু আমরা সময়টা এক্স্যাক্টলি জানি না, তাহলে টোটাল সময়টা থেকে আমি কী করব, 1 বিয়োগ করব। ওকে, 1 বছর বিয়োগ করবো, মানে 1 বছর পরের হিসেব করছি। তো টোটাল বছর তো আমি জানি না কত বছর খাটিয়েছি। ওকে, যদি 12 বছর খাটিয়ে তাহলে সেখান থেকে আমাকে 1 বছর বাদ করতে হবে, কারণ এখানে বলে দিয়েছে 1 বছর পরেরটা হিসাবটা চেয়েছে। ওকে, তাই টোটাল বছর থেকে, আমি টোটাল বছরটা জানি না, সেটাকে এক্স ধরেছি, সেখান থেকে আমি 1 বছর বিয়োগ করব। তাহলে আমরা কি করব, যে এখানে দেখো এক্সগুলোকে একদিকে করব। ওকে, তাহলে এক্সগুলোকে যদি আমরা একদিকে করি, ওকে, তাহলে এখানে 2,88,00 এক্স, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে -62400 এক্স ইকুয়াল টু, এটা এদিকে আছে -62400, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 240000। ওকে, তাহলে এখানে যদি বিয়োগ করি, তাহলে আমরা দেখো বিয়োগ করি 62400 থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে কত, 28। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিরো হবে, 288, আচ্ছা এখানে 28800। ওকে, তাহলে 0 0 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে হাতের 1, এখানে 9, তাহলে 9 10 11 12 13 14, মানে 5, এখানে হাতের 1, 2টা হয়ে যাচ্ছে 3, 3 থেকে আমরা 12 যাব, 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 9 পাচ্ছি, এখানে হাতের 1, তাহলে কত পাবো, 59। আচ্ছা, এখানে আই থিঙ্ক বিয়োগটা ভুল করেছি, এখানে কত ছিল আমাদের, এতগুলো সংখ্যা হচ্ছে, ওকে এখানে একটাই শূন্য হবে। ওকে, একটাই শূন্য হবে, তাহলে 62
400 থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে 28800। আচ্ছা, এটা 0 0 8 9 10 11 12 13 14 8 9 10 11 12 13 14 মানে 6, এখানে হাতের 1 9 10 11 12 3, এখানে হাতের 1, তাহলে এটা হচ্ছে 3, তাহলে কত হচ্ছে, এটা থাকছে আমার 33,600। ওকে, তাহলে মাইনাস হবে, যেহেতু আমার 62,400 বড়, তাহলে 33,600 এক্স সমান সমান এই দুটোর মাইনাস মাইনাসে কী করবো, প্লাস মানে যোগ করতে হবে, যে 62 মাইনাস 62400 মাইনাস 24 1 2 3 4টা শূন্য। ওকে, তাহলে এটা প্রথমে লিখবো, এটা পরে লিখবো, 62400। ওকে, তাহলে যোগ করব 4, এটা 2, 6 4 10 শূন্য, তাহলে কত থাকছে আমার 302400। ওকে, তাহলে মাইনাস 302400, এই মাইনাসে মাইনাসে কেটে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 302400, নিচে আসে 33600, দুটো শূন্য কেটে দিই, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, যে 3024336। ওকে, এবার এটাকে আমরা যদি কাটাকাটি করি, ওকে, এটাকে তোমরা যদি কাটাকাটি করো তাহলে দেখো 3 দিয়ে যদি কাটাকাটি করতে পারো তাহলে 3 অক্ষ 3 3 অক্ষ 3 3 দুগুণে 6, এখানে দেখো 3 অক্ষ 3 শূন্য তো যাচ্ছে না, তাহলে শূন্য থাকছে, একবারে দুটো সংখ্যা নিচ্ছ, তাহলে 3 আসছে কত 24, আরেকবার বলছে 3 অক্ষে 3 শূন্য কাটছে না। ওকে, তাহলে শূন্যই থাকছে, একবারে দুটো সংখ্যা নিলে কী বসাতে হবে, শূন্য, 3 আসছে 24। এবার দেখো এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে 4 × 4 4 দুগুণে 3 4 4 × 4 4 দুগুণে 8 9 10 11 মানে 32, 4 আসছে 32, 4 দিয়ে কাটো, 4 × 4 4 দুগুণে 8 মানে 4 5 20। ওকে, আবার 4 দুগুণে 8, কী করলাম 4 দুগুণে 8 মানে 2 আছে, 4 5 20, আবার 4 দুগুণে 8। আচ্ছা, আবার এটাকে করো 4 7 28, 7 দিয়ে কাটলে এদিকে 7 দিয়ে যাচ্ছে, দেখি 7 × 7 7 যদি 3 7 4 4 7 28 না 3 7 21 22 23 24 25, হ্যাঁ 7 দিয়ে 4 7 28, এটাকে 7 দিয়ে কাটলে 3 7 21 মানে 4 42 মানে 6 7 42, 4 দিয়ে 4 লং কত 36। তাহলে দেখো আমরা এক্স এর ভ্যালু কত পেলাম 9। ওকে, এক্সটা আমরা কি ধরেছিলাম, দেখো বছর ধরেছিলাম, তাহলে আমি লিখতে পারি যে তিনি কি বলেছে এখানে, যে সুদ সহ শোধ করবেন, মানে তিনি কত বছর পরে তিনি বাড়ি ভাড়ায় আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে আমরা লিখবো যে উত্তরটা লিখবো যে সুতরাং তিনি 9 বছর পরে শোধ করবেন। ওকে, তাহলে একটু শর্ট করে লিখি যে তিনি 9 বছর পরে, ওকে, পরে ঋণ শোধ করবেন, এটা লিখতে পারো যে উনি তো যেহেতু ঋণী, ঋণ শোধ করবেন। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট, লাস্ট অঙ্ক আজকে। এরপরে দেখো 20 নম্বর অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক। বলছে রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 ওকে টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স হচ্ছে 13 বছর আর 8 বছর। এরকম অঙ্ক আমরা প্রয়োগ 30-তে দেখেছি। ওকে, প্রয়োগ 29 and 30। আমি বলেছি এই 3টা অঙ্কের মধ্যে ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট,
মেয়েদের বর্তমান বয়স 13 বছর 8 বছর, আর এটা হচ্ছে 18 বছর বয়স হবে তখন এই টাকাটা পাবে। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে সেই টাকাটা আমরা জানি না যে এটাকে যদি আমরা বড় মেয়ে ধরি, এটা কি আমার হবে ছোট মেয়ে, যেহেতু দুটোই মেয়ে তাহলে একজনকে দুটো মেয়ে, তাহলে আমরা একটাকে বড় মেয়ে আর একটাকে ছোট মেয়ে ধরে করব। ওকে, তাহলে আমরা লিখব যে ধরি বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা। ওকে, y টাকা রেখেছেন, এভাবে লিখতে পারো, রেখেছেন। কোথায় রেখেছেন? ব্যাংকে রেখেছেন। ওকে, তাহলে বড় মেয়ের জন্য x টাকা রেখেছেন, ছোট মেয়ের জন্য y টাকা রেখেছেন। তাহলে দুজনের জন্য কত টাকা রেখেছেন? তাহলে আমরা লিখব যে সুতরাং আমরা যেটা সুদের হারটা আগে লিখে নিই, যে সুদের হার বার্ষিক সুদের হার, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করবো, সেটা হচ্ছে 10%। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা কি লিখব যে কি বলেছে 18 বছর হবে তখন এত টাকা পাবে। ওকে, তাহলে আমরা লিখব যে 18 বছর বয়সে প্রাপ্ত তাহলে আমরা লিখতে পারি যে 18 বছর বয়সে 18 বছর বয়সে ওকে 18 বছর বয়সে বড় মেয়ের হিসাব করব আগে। বড় মেয়ের প্রাপ্ত মানে পাবে। ওকে, প্রাপ্ত কি বলেছে যে প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ওকে, তাহলে বড় মেয়ে প্রাপ্ত বা পাবেন। ওকে, স্ববৃদ্ধিমূল বা সুদ আসল যেটাকে বলে স্ববৃদ্ধিমূল, এই টার্মটার নাম স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল। তাহলে সুদ প্লাস আসল। আচ্ছা, এখানে আমরা PRT/100টাকে বের করি, তাহলে সুদটা বের করে নিই আগে, তাহলে সুবিধা হবে। সুদ I = কী হবে? PRT/100। ওকে, তাহলে পির ভ্যালু কত? পির ভ্যালু বড় মেয়ের ক্ষেত্রে হচ্ছে x টাকা, এটাই প্রিন্সিপাল, আর হচ্ছে আমার 10%। সময়টা তো আমরা জানি না। ওকে, সময়টা আমরা এক্স্যাক্টলি জানি না, তাহলে টাইমটাকে আমরা কি করব? সময়টাকে আচ্ছা, এখানে এই লাইনটা কেটে দিই। ওকে, এই লাইনটা আমি পরে করছি। তাহলে আমরা কি করব? আগে সময়টা ঠিক করে নিই। ওকে, যে আমরা লিখব যে সুতরাং সুদ I = বড় মেয়ের ক্ষেত্রে বের করছি PRT/100। ওকে, যেখানে P প্রিন্সিপাল কত, বড় মেয়ের জন্য এত টাকা রাখেন মানে x টাকা, সুদের হার কত 10%। আচ্ছা, সময়টা দেখো, সময়টা এখানে কি হবে যে 18 বছর পরে। ওকে, 18 বছর পর বর্তমান বয়স কত? তাহলে 13 বছর, তাহলে 18 থেকে 13 বিয়োগ করব, তাহলে আমরা সময়টাকে বের করব যে 18 থেকে 13 বিয়োগ করব। ওকে, ঠিক আছে, বড় মেয়ের ক্ষেত্রে সময়, তাই 18 থেকে আমাকে আবার এখানে লিখে নিতে পারো যে সময়
যেটাকে টি দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে 18 বছরে হবে তখন। বর্তমান বয়স কত? 13। এটা বিয়োগ করলে কত হবে? 5 বছর। ওকে, 5 বছর। আর নিচে কত? 100। তাহলে এখানে যে আমরা x ইন্টু 10 ইন্টু এটা কত? 5, নিচে হচ্ছে 100। ওকে, এখানে কাটাকাটি করে নিই। তাহলে দেখো 0 0 কেটে দাও, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে কত পাচ্ছি? x/2। ওকে, এটা হচ্ছে x/2 এত টাকা, যেহেতু সুদ বের করছি এত টাকা। আচ্ছা, এবার আমরা কি করব, যে এই কথাটা লিখব যে 18 বছর বয়সে 18 বছর বয়সে বড় মেয়ে পাবে। ওকে, এইভাবে লিখতে পারো, বড় মেয়ে পাবে বা প্রাপ্ত বড় মেয়ে পাবে সবৃদ্ধি মূল, মানে সুদ আসল যেটাকে বলছে সবৃদ্ধি মূল। ওকে, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ যোগ আসল। তাইলে আসল কত? আসল হচ্ছে আমার x টাকা, সুদ কত? x/2। ওকে, এই টাকাটা দেখেন। একই রকমভাবে আমরা এটা শর্তানুসারে লিখতে পারি, যে শর্তানুসারে দেখো এখানে কি বলেছে, যে রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন কত? 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে কত পাবে? বড় মেয়ে পাবে এই টাকা, প্লাস ছোট মেয়েও পাবে এই টাকা। ওকে, তাহলে 18 বছর বয়সে সমৃদ্ধি মূল। দেখো, যেহেতু 18 বছর যখন বয়স হয়ে যাচ্ছে তখন এই টাকাটা পাচ্ছে, তার মানে এখানে সুদ আসল দুটোই আছে। ওকে, বছরের শেষে যে টাকাটা পায় সেখানে আসলও আছে প্লাস সুদও আছে, তার জন্য আমি এখানে সবৃদ্ধি মূল মানে কি? সুদ যোগ আসল। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি যে x প্লাস x/2 ইকুয়াল টু কত? এই 12 কত? 1,20,000 টাকা। ওকে, 1 2 3 4। ওকে, কেন? এটা সুদ আসল। তাহলে এখানে দেখো আরেকটু যদি আমি মেনশন করে দিই, যে মনে রাখবে যে সুদ আসল, ওকে, এটাকে আমরা লিখতে পারি যে সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল দুটোর মানই এক। ওকে, সবৃদ্ধিমূল মানে সেখানে সুদ আসল আছে, যেহেতু বছরের শেষে এই টাকা পাচ্ছে তাহলে এই টাকাটা সমান এই টাকাটা। তাহলে এখান থেকে আমি ইজিলি এক্সট্রা বের করতে পারি। দেখো এখানে লসাগু যদি করি তাহলে 2 আসবে, এর নিচে 1 নিয়ে, তাহলে 1 দিয়ে 2কে ভাগ করলে 1-এর ঘর নামাতে পারলে 2 অক্ষে 2 পাবো, এই 2টা এক্সের সাথে গুণ হবে, মানে 2x। 2 ঘর নামাতে পারো 2 অক্ষে 2, 1 পাচ্ছি, মানে এক্সের সাথে গুণ করলে x হবে। 1 2 0 0 0 0 implies that এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 3x/2 equal to 12 0 0 0 0। আচ্ছা, এখানে জায়গা আছে, এখানটায় করে নিই। তাহলে দেখো এর নিচে 1 নিয়ে যদি বজ্রগুণ করি তাহলে আমি কত পাচ্ছি? 3x ইকুয়াল টু, আর 12-এর সাথে আমাকে 2 গুণ করতে হবে, তাহলে 12 দুগুণে কত? 24, বাকি 4টা শূন্য দেবো। ওকে, তাহলে দেখো x ইকুয়াল টু কত পাচ্ছি? আমার উপরে থাকছে 24 0 0 0 0, নিচে 3 দিয়ে 3 8 24। তাহলে এক্সের যে ভ্যালু পেলাম সেটা কত? 80,000। ওকে, 80,000 টাকা। তাহলে এক্সটা কি ধরেছিলাম? যে বড় মেয়ের জন্য x টাকা, বড় মেয়ের জন্য x টাকা। তাহলে আমরা লিখবো যে সুতরাং বড় মেয়ের জন্য, সুতরাং বড় মেয়ের জন্য ব্যাংকে, ওকে, ব্যাংকে রাখেন কত? 80,000 টাকা। 80,000 টাকা। একই রকমভাবে আমরা ছোট মেয়েরটা বের করব। ওকে, এটা আমরা উত্তর লিখে দিলাম। ওকে, একই রকমভাবে এবার আমরা এখানে লিখব যে ছোট মেয়ের ক্ষেত্রে, ছোট মেয়ের ক্ষেত্রে এখানে আগে আমি সময়টা ঠিক করে নেব। ওকে, যে ছোট মেয়ের ক্ষেত্রে সময়
দ্বারা ইন্ডিকেট করব। দেখো বর্তমান বয়স ছোট মেয়ের কত, 18 বছর। সে যখন 18 বছর হবে, ওকে, তখনই এই টাকাটা পাবে। তাহলে আমরা কি করব, যে 18 থেকে 8টা বিয়োগ করব। তাহলে 18 থেকে আমরা 8 বিয়োগ করলে কত পাবো, 10 বছর। তাহলে একই রকমভাবে আমরা এর ক্ষেত্রে সুদটা বের করব। ছোট মেয়ের ক্ষেত্রে সুদ যেটা আই ইকুয়াল টু, আমরা ফর্মুলা লিখবো যে পি আর টি বাই 100। ওকে, পিটা ছোট মেয়ের ক্ষেত্রে প্রিন্সিপাল কত, দেখো আমরা ছোট মেয়ের ক্ষেত্রে প্রিন্সিপাল যেটা আসল ওয়াই ধরেছি, তাহলে এখানে আমরা ওয়াই বসাবো। ওকে, আর সুদের হার তো দুজনেরই সেম, সেটা কত, 10। ওকে, আর এখানে টাইমটা কত পেলাম, 10 বছর, আর নিচে 100। তাই দেখো এর সাথে এই শূন্য কেটে দিই, এর সাথে এই শূন্য কেটে দিই, তাহলে আমি কত পাচ্ছি, শুধু এটার ক্ষেত্রে ওয়াই টাকা পাচ্ছি। ওকে, সুদটা শুধু ওয়াই টাকা। তাহলে আমরা সেমভাবে যেমন এটাকে লিখেছি 18 বছর বয়সে বড় মেয়ে পাবে, তাহলে আমরা লিখবো 18 বছর যখন বয়স হবে তখন ছোট মেয়ে প্রাপ্ত। ওকে, এইভাবে লিখবো যে 18 বছর যখন 18 বছর বয়সে ওকে, যে ছোট মেয়ে প্রাপ্ত সবৃদ্ধিমূল ওকে, সবৃদ্ধিমূল কত হবে, যে দেখো সবৃদ্ধিমূল সমান মানে সবৃদ্ধিমূল মানে কি, একটু আগে লিখলাম, সেটা হচ্ছে সুদ যোগ আসল। তাহলে সুদ কত, ওয়াই টাকা, আর আসল কত, আসল হচ্ছে আমার ছোট মেয়ের ক্ষেত্রে প্রিন্সিপালটা কত, ওয়াই টাকা। তাহলে ওয়াই প্লাস ওয়াই, তারপরে কত, 2 ওয়াই যোগ করলে এত টাকা। এবার আমরা কি লিখবো, যে শর্তানুসারে যে 2y ওকে সমান সমান কত, 2y সমান সমান, যেমন এটার ক্ষেত্রে আমরা লিখেছিলাম যে শর্তানুসারে 1,20,000 টাকা। কেন, প্রত্যেক মেয়ে কত পাচ্ছে, 2 মেয়ে 1,20,000 টাকা পাচ্ছে যখন 18 বছর হচ্ছে। তাহলে 18 বছর হিসাব তো আমার এটা 2y টাকা পাচ্ছে সুদে আসলে, তাহলে আমি এখানে লিখবো 1,20,000 টাকা। ওকে, তাহলে y ইকুয়াল টু কত, তাহলে y ইকুয়াল টু আমরা পাবো 60,000 টাকা। ওকে, 60,000 টাকা। তাহলে সুতরাং আমরা লিখবো যে ছোট মেয়ের জন্য রাখেন, ছোট মেয়ের জন্য ব্যাংকে রাখেন, সেটা কত, 60,000 টাকা। 60,000 টাকা। দেখো বড় মেয়ের জন্য কত, 80,000 টাকা পেয়েছি, আর ছোট মেয়ের জন্য কত, 60,000 টাকা। দুটো যোগ করো, দেখো 1 লাখ কত পাবে, 20,000 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার একটা উত্তর, আর এখানে একটা উত্তর। দুটো যোগফল 80,000 আর 60,000 যোগ করলে 1 লাখ কত হচ্ছে, 1,40,000। ওকে, কেন কি, যেহেতু উনি 1,20,000 টাকা ব্যাংকে রাখেন, তাহলে সুদ সহ কত পাচ্ছে, 1,40,000 টাকা, যেহেতু 10% ইন্টারেস্ট দিচ্ছে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের আলোচনা। নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো, এটা 11 ছিল, এটা 12, যেখানে শর্ট কোশ্চেন করে আমরা এই সুদ সহ সুদ কোশ্চেন অঙ্কগুলো কমপ্লিট করবো। ওকে।